প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চে। সাথে আছে আমি মুকসিমুল হাসান। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যিনি একদিকে অধ্যাপক, লেখক, গবেষক, নানা গুণে গুণান্বিত, অনেক ধরনের পরিচয় তার আছে। সব ছাপিয়ে তিনি আমাদের অধ্যাপক আনু মোহাম্মদ স্যার। আপনাকে স্যার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। স্যার, কোনো ভূমিকা দিলাম না, আপনাকে প্রথম যে প্রশ্নটি করি, অনেক বিষয় আপনার কাছে স্যার জানার আছে, যে আপনি বাংলাদেশের শোষণ, বৈষম্য, নিপীড়ন, আধিপত্য বিরোধী তত্ত্বচর্চা লড়াইয়ে একজন সক্রিয় এবং সরব মুখ হিসেবেই পরিচিত। এছাড়া আমরা যদি সেই আপনি মানে পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবেও আপনি স্যার পরিচিত, যে আমাদের বুদ্ধিজীবী সাধারণত বলা হয় একরকমের, কিন্তু স্যার আপনি হচ্ছে জনগণের বুদ্ধিজীবী, এরকম একটা কথাও বলা হয়। কিন্তু অনেকে আবার নেটিজেন বলবো না সিটিজেন বলবো জানি না, তারা এরকমও বলছে যে আনু মোহাম্মদকে আমরা চিনি সেই আনু মোহাম্মদ অতটা সোচ্চার এখন আর হয়তো নাই। বা আসলে কি স্যার, আপনি কি আগের মতোই আছেন না কিছুটা নিজেকে পরিবর্তন করেছেন? আমি আসলে ওই বিশ্লেষণ বা বিশেষণ বিভিন্ন জন তো তার কি বলে দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশেষণ লাগায় হয়তো আমার নামের সাথে, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে বা সমাজের প্রতি একটা দায়বদ্ধতার বোধ থেকে যা করা দরকার সেটাই করি, আগেও করেছি এবং এখনও করি। এটা সবসময় সব কিছু হয়তো দৃশ্যমান হয় না, কিন্তু আমার দিক থেকে কোনো পরিবর্তন নাই। আমি যা কিছু করা সম্ভব সাধ্যমতো, এটা আমি বলতে পারি যে আমি কখনো কোনো কিছু এড়িয়ে যাই না, যেটা বলা প্রয়োজন মনে করি সেটা বলি, এবং এখানে সাহসের ব্যাপার কিছু নাই। যেটা আমি দায়িত্ব মনে করি সেটা বলি, লিখি, এবং সভা সমাবেশ দরকার হলে করি, এবং সেগুলি আগে যেরকম করতাম এখনও দায়িত্ববোধ করি সেভাবেই করি। এরকম যদি পরিস্থিতি তৈরি হতো যে এগুলি করার দরকার নেই, তাহলে আমি বোধহয় খুব খুশি হতাম এবং আমি হয়তো আরও অন্য কোনো কাজে মনোযোগ দিতাম। স্যার, এই যেমন ধরেন চট্টগ্রাম বন্দরকে থার্ড পার্টিকে দেওয়া বা এরকম বিভিন্ন ইস্যুতে আপনার যে ভূমিকা ছিল সেটি আরও সরব হতে পারতো কিনা? চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা যেমন 1997 সাল থেকে চট্টগ্রাম বন্দর এই যে বিদেশিদের ইজারা দেওয়া 200 বছরের জন্য তখন একটা চেষ্টা হয়েছিল। সেই সময় আমরা তখন জাতীয় কমিটির নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলন করার আগে তো অনেক ধাপ থাকে, লেখালেখি থাকে, এই থাকে সেই থাকে। তো সেই সময় অনেকে বলে যে এখন কেন লং মার্চ হচ্ছে না। তো লং মার্চ তো একদিনে তৈরি হয় না। লং মার্চ সেই সময় দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে 1997 থেকে শুরু হয়েছিল এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, লেখালেখি, পত্রপত্রিকা, বিতর্ক, এগুলো করতে করতে একটা পর্যায়ে গিয়ে 2002-03 দিকে লং মার্চ হয়েছে। আর এখন চট্টগ্রাম বন্দর নিয়ে এখন যে তৎপরতা তো কয়েক মাস ধরে হচ্ছে, এবং শুরু থেকেই গণতান্ত্রিক অধিকার কমিটি বলে একটা সংগঠনে আমি আছি এখন। সেই কমিটি থেকে প্রথম থেকেই কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে আমরা বলছি, এর মধ্যে সভা করেছি, সমাবেশ করেছি, লেখালেখি হয়েছে। তারপর সরকারের বিভিন্ন পর্যায়ে যে ভূমিকা পালন করছে সেটা নিয়ে প্রশ্ন তোলার জন্য যা যা দরকার, যত মিডিয়াম আছে, সেটা ফেসবুক হোক, পত্রপত্রিকা হোক, কিংবা অনলাইন মিডিয়া হোক, সমস্ত জায়গাতেই আমরা যা করার করছি। এবং কয়েকদিন আগেও চট্টগ্রামে এটা নিয়ে সমাবেশ হলো একটা, চট্টগ্রাম বন্দর নিয়ে। সামনেও কর্মসূচি আছে এবং প্রয়োজন হলে লং মার্চ হবে। আরেকটা বিষয় হচ্ছে জাতীয় কমিটি যেটা তৎপর ছিল, সক্রিয় ছিল, মানে আমি দায়িত্বে ছিলাম তখন সদস্য সচিব হিসেবে। 2020 সাল থেকে আমি এটার দায়িত্বে নাই সদস্য সচিব হিসেবে। সুতরাং জাতীয় কমিটির ব্যানারে এখন প্রোগ্রাম হচ্ছে না বলে অনেকে হয়তো ভাবছে যে প্রোগ্রামই হচ্ছে না। প্রোগ্রাম হচ্ছে, কিন্তু জাতীয় কমিটির প্রোগ্রাম কিন্তু 2020 সালের পরেই। আর আমি 2020 সালে থেকে জাতীয় কমিটির সাথে সদস্য সচিব হিসেবে নাই, এমনি সদস্য হিসেবে আছি। তারপরে তো অনেক আওয়ামী লীগের লোকজনও এই সুযোগটা নেয়। তারা বলতে চায় যে আওয়ামী লীগের আমলে খুব আন্দোলন করেছেন, এখন করছেন না। এটা হচ্ছে একটা তাদের মিথ্যা অভিযোগ, কিংবা এক ধরনের না জেনে, ধরেন আমার সম্পর্কে কেউ যদি বলে যে আপনি এটা বলেন নাই, সেটা বলেন নাই, এটা যদি সমালোচনা করে, আমি কিন্তু সমালোচনা গ্রহণ করার মতো মানসিক শক্তি আমার আছে। কিন্তু যদি দেখি যে আমি একটা বিষয় লিখলাম কিংবা একটা বিষয় বললাম, সেখানে যুক্তির ধারে কাছে না গিয়ে আমি কি করেছি না করেছি, লেখালেখি করেছি বা বলেছি, সেগুলি সবই তো অনলাইনে আছে, এখন তো পাবলিক সব কিছু।
সেগুলি না জেনে না বুঝে এটা আক্রমণ করার জন্য কেউ যদি আক্রমণ করে, সেটা তো একটা, তাদের তো আর উত্তর দেওয়ার কিছু নাই। না ঠিক আছে স্যার, কারণ আমি আপনাকে নিয়ে যতটুকু জেনেছি বা জানার চেষ্টা করেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আপনি এখনো সরব আছেন, কিন্তু সেটি হয়তো কেন তাদের কাছে দৃশ্যমান হচ্ছে না আমি জানি না। যেমন আপনার এটা দৃশ্যমান হয়তো মিডিয়া, সে তার তো দেখতে হবে, তাকে তো আমি এখন যেটা হয়েছে, যেমন বাংলাদেশের অনেকে আগে যেমন ধরেন পত্রিকা পড়তো, জি এখন হয়তো পত্রিকা পড়ে না বেশি, এখন হয়তো ইউটিউব দেখে বেশি। ইউটিউবে থাকতে হবে, এখন ইউটিউবারদের মাধ্যমে উপস্থিত হওয়া সেটা হয়তো আমার হয় না, বা টেলিভিশনের টক শোতে আমি আগে যত যেতাম এখন তত যাওয়া হয় না। আর জাতীয় কমিটির কর্মসূচি 20 সালের পরে তো 4 বছর আওয়ামী লীগ সরকার ছিল, ওই 4 বছরেও আমাদের তেমন কোনো কর্মসূচি করতে পারিনি। এবং চট্টগ্রাম বন্দরের কর্মসূচি কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয় 2023 সালে। তো তার ফলে আওয়ামী লীগের লোকজন যদি বলে যে আমাদের সময় আন্দোলন করেছেন এখন করছেন না, জাতীয় কমিটির ব্যানারে সেই সময়ও শেখ হাসিনার সময়ও কয়েক বছর করা হয়নি। স্যার, আমি যদি আপনাকে এই আন্দোলনের সরবের জায়গা থেকে বলি যে আপনাকে আমরা যেভাবে চিনি, অনেকগুলো পরিচয় বললাম, তাছাড়াও আধিপত্যবাদ বিরোধী একজন মানুষ হিসেবে আমরা আপনাকে চিনি। আপনি সবশেষ গত 19 সেপ্টেম্বর, কয়েকদিন আগেই বলা যায়, মাসখানেক আগে আপনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি এমন যে চট্টগ্রাম কক্সবাজারে মার্কিন সেনাদের উপস্থিতি এবং তৎপরতা নিয়ে নানা খবর এবং গুঞ্জন শোনা যাচ্ছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং বর্তমান কর্পোরেট লবিস্ট পিটার হাস মাতারবাড়ি কক্সবাজারে কেন ঘুরছেন সেটাও একটি প্রশ্ন। এসব বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য চাই। সরকারকে মনে রাখতে হবে, এদেশের মানুষ যেমন ভারতের আধিপত্য মানবে না, তেমনি মার্কিন, চীন, রাশিয়া, পাকিস্তানের আধিপত্যও মানবে না। আমার প্রশ্ন স্যার, আমরা কি এক আধিপত্যবাদ থেকে অন্য আধিপত্যবাদের গ্রাসে যাচ্ছি? আসলে এই আধিপত্যগুলোর মধ্যে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। যেমন ভারতের আধিপত্য যখন ছিল তখন যে মার্কিন আধিপত্য ছিল না তা না, কিংবা মার্কিন আধিপত্য থাকলে যে ভারতের আধিপত্য নাকচ হয়ে যাবে তা না। যেমন যুক্তরাষ্ট্রের সাথে চীনের গণ্ডগোল আছে, তার অর্থ এটা না যে মার্কিন আধিপত্য বাড়লে চীনের আধিপত্য থাকবে না। এটা নির্ভর করে একটা সরকার কতটা সক্ষমতা নিয়ে, মেরুদণ্ড নিয়ে, কিংবা জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কাজ করছে তার উপর নির্ভর করে। যেমন এক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু অনেকগুলো চুক্তি আছে আমাদের, যারা হঠাৎ করে এখন, যেমন আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী বা লেখক আন্তরিকভাবেও হতে পারে যে তারা উদ্বিগ্ন বোধ করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা দেখা যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজারে, সেটা নিয়ে আমারও প্রশ্ন আছে। কিন্তু এই আওয়ামী লীগের লোকজন এই একই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা গেলে তারা দেখেন নাই। তারা যদি দেখতেন তখন, যেমন চট্টগ্রাম বন্দর, এটা কিন্তু শেখ হাসিনার সময় শুরু হয়েছে, মানে এই যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া টেন্ডার ছাড়া, ঠিক এখন সরকার যেভাবে দিচ্ছে শেখ হাসিনার সময় সেভাবেই দেওয়া শুরু হয়েছিল। তখন কিন্তু এদের কারো চোখে পড়েনি। আওয়ামী লীগের সমর্থক যারা বুদ্ধিজীবী বা বিদ্বৎ সমাজ বা লেখক শিল্পী, তারা যদি আওয়ামী লীগের সময়কার অন্যায়, ভুল, লুণ্ঠন, তারপরে সম্পদ পাচার, অত্যাচার, এগুলির বিরুদ্ধে ন্যূনতম কণ্ঠ সোচ্চার থাকতেন, তাহলে আওয়ামী লীগেরও এই অবস্থা হয় না, শেখ হাসিনারও এই অবস্থা হয় না, এবং তাদেরও এই অবস্থা হয় না। এটা হচ্ছে আমাদের, আমি সেই সময় বলেছি, শেখ হাসিনার আমলে বলেছি যে শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় সমস্যা, সংকটটা তৈরি হলো যে বুদ্ধিভিত্তিক জগতে একটা ধস নামলো। তাদের একটা বড় অংশ দেখা গেল যে নানা রকম লোভে কিংবা লাভে কিংবা ভয়ে কিংবা এক ধরনের ভুল বিশ্বাস থেকে, কিংবা তাদের কাছে মনে হয়েছে আর কোনো বিকল্প নাই, এইভাবে দেখা গেল যে একদম নিশ্চুপ হয়ে গেল। আওয়ামী লীগ আমলে এত রকম অন্যায় অত্যাচার হচ্ছে, কোনো রকম তারা প্রতিবাদ নাই। তারপরে দুইটা ঘটনা ঘটলো, একটা হলো মুজিব শতবর্ষ, আর একটা হচ্ছে মুজিব শতবর্ষ, একটা বড় ধরনের ঘটনা গেল। আর পরবর্তীতে আরেকটা বড় কর্মসূচি ছিল, বড় ঘটনা ছিল, যেটার মধ্যে অনেক ধরনের, মানে বলা যায় যে প্রচুর অ্যালোকেশন হলো, বরাদ্দ হলো এবং প্রচুর ভাগবাটোয়ারা হলো। ওর মধ্যে দিয়ে যে অনেক লেখক, শিল্পী, বুদ্ধিজীবী একদম দুর্বল হয়ে গেলেন, কাবু হয়ে গেলেন। এইটা বাংলাদেশের ইতিহাসে একটা বড় সমস্যা হয়েছে, এবং বুদ্ধিভিত্তিক জগৎ যদি ধস নামে, সেটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করে। এবং এখন আবার আরেক ধরনের কিছু লোক দেখা যাচ্ছে যে তাদের ওই রকম একটা ভূমিকা দেখা যাচ্ছে, ঠিক ওই অবস্থার মতো। তার ফলে নাগরিকদের মধ্যে থেকে বুদ্ধিভিত্তিক জগতের মধ্যে যাদের কাজ হচ্ছে সত্যকে উচ্চারণ করা কিংবা প্রশ্ন তোলা কিংবা সরকারের ভুলকে প্রতিবাদ করা,
সেই কণ্ঠগুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে, মানে তখন এক দফা হয়েছে, এখন আবার আরেক দফা হচ্ছে। স্যার সময় থাকলে পরে এটা নিয়ে একটু ডিটেল জানতে চাবো, এই কারণে যে আমরা দেখেছি যে যেটি আপনি বলছিলেন, যারা বুদ্ধিজীবী বা যারা জাতির বিবেক, তারা যখন আগস্টের আগেও যেরকম মানে সোচ্চার ছিলেন, কিন্তু এখন কোথাও যেন তাদের একটা পিছুটান আছে কারো কারো ক্ষেত্রে। যদি সময় পাই সেটি নিয়ে আলোচনা করব। স্যার আমরা একটু মবে যেতে চাই। সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে আমরা দেখলাম যে মবের দৃশ্যগুলো আমাদের সামনে অনেক ভেসে আসলো বিভিন্ন জায়গায় আশপাশে, এবং আমি নিজেও মব নিয়ে কাজ করেছি, এবং বিশেষজ্ঞরা যেটা আমার কাছে বলেছেন, দুটি কারণে সমাজে মব বাড়ে তাদের দৃষ্টিতে। একটি হচ্ছে যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় এবং মানুষের আইনের প্রতি বা বিচারের প্রতি যখন আস্থা হারিয়ে যায়, অনাস্থা তৈরি হয়, তখন এটি বেশি তৈরি হয়। এটি নিয়ে আমি দেখেছি আপনারও উদ্বেগ আছে, আপনারও দুশ্চিন্তা আছে। 30 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি একটি আলোচনায় আপনার বক্তব্যটা এরকম, যেভাবে মবের ঘটনা ঘটছে তা খুবই আতঙ্কজনক। স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার মবের পৃষ্ঠপোষকতা করছে, যারা মব সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু তা না করে সেখানে তারা আলোচনা করতে গিয়েছিলেন, সেই মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্যার আমার প্রশ্ন, সরকার কি আসলে মবের পৃষ্ঠপোষকতা করছে? সরকারের যে ভূমিকাটা, মানে এই যে 5ই আগস্টের পরে যে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম ভাঙচুর, হামলা, তারপর ধরপাকড়, জোর জবরদস্তি, সেগুলির মধ্যে আমি 3টা ধরন দেখি। জি। একটা ধরন হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে যে অত্যাচারটা হয়েছিল সেটার প্রতি ক্ষোভ, সেটার ব্যাপারে ক্ষোভের কারণে অনেকে দেখা যাচ্ছে যে বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গায় হামলা করছে। সেটা একটা বোঝা যায় যে হ্যাঁ, সেটার একটা মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটা হচ্ছে একটা। দ্বিতীয়টা হচ্ছে কিছু সুযোগ সন্ধানী লোক, যখন একটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয় অনিশ্চিত, তখন তারা ওই সুযোগে তারা লুটপাট করছে কিংবা বিভিন্ন ধরনের দখল করছে, জমি দখল, বাড়ি দখল, এই সমস্ত করছে। আর তৃতীয়টা হচ্ছে খুবই মতাদর্শী, মানে মতাদর্শী একটা গোষ্ঠী যারা মানে গান পছন্দ করে না, নাটক পছন্দ করে না, তারপর সাংস্কৃতিক তৎপরতা, ছবি আঁকা, শিল্পকর্ম, ভাস্কর্য, মানে কোনো ধরনের সাংস্কৃতিক অভিব্যক্তি মানুষের যা আছে কিংবা বিভিন্ন ধরনের নির্মাণ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা খুব মানে তারা এগুলো পছন্দ করে না। মানে মানুষের আনন্দ, মানুষের সক্রিয়তা, বিশেষত মেয়েরা যখন, মেয়েদের একটা সক্রিয় ভূমিকা, নারীর একটা সক্রিয় সত্তা, সেটা তাদের অসহ্য। তার ফলে দেখা যায় যে এই যে আক্রমণগুলি হচ্ছে, মাজারে আক্রমণ হচ্ছে কিংবা গান বন্ধ হচ্ছে। কয়দিন আগেও দেখলাম যে একটা উৎসব, শরৎ উৎসব, সেটা বন্ধ হইল। এবং এই সমস্ত যে উৎসব বন্ধ হচ্ছে, মাজার ভাঙচুর হচ্ছে, গান বন্ধ হচ্ছে, নাটক বন্ধ হচ্ছে, তারপর এই যে বাউলদের কিংবা বিভিন্ন ধরনের গানের আসর হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ হওয়ার পেছনে মানে সরকারের ভূমিকাটা দেখা যাচ্ছে যে সরকার কোনো কোনো ক্ষেত্রে চুপচাপ থাকছে, কোনো কোনো ক্ষেত্রে আবার সেটাকে ডিফেন্ড করার মতো কথা বলছে, যেমন এটা তো মব সন্ত্রাস না, এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ, কিংবা এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব এই যে ভাঙচুরগুলো হলো, আক্রমণগুলি হলো, এগুলো আসলে জনতার স্বতঃস্ফূর্ত আক্রমণ না, এগুলো খুবই পরিকল্পিত, এবং এর পেছনে কিছু লোক দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে ওই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তার মানে খুবই পরিকল্পিত ঘটনা। এবং মব সন্ত্রাস সেই কারণেই বিপজ্জনক যে এটা পরিকল্পিতভাবে জবরদখল করার জন্য অনেক প্রতিষ্ঠানে এরকম হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অমুক শিক্ষক কিংবা অমুক অধ্যক্ষ, প্রধান শিক্ষক জোর জবরদস্তি করে, অপমান করে, গলায় জুতা মালা পরিয়ে তাকে বের করে দেওয়া হচ্ছে, আবার কাউকে বসানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট গোষ্ঠীর ক্রীড়নক হিসেবে কিংবা একটা গোষ্ঠী, নির্দিষ্ট গোষ্ঠীর ভাড়াটে হিসেবে একটা মব তৈরি করা হয়, তৈরি করে সে হয়তো প্রতিষ্ঠান দখল করছে, পদ দখল করছে, চেয়ার দখল করছে। এই ঘটনাগুলো যখন ঘটে তখন জুলাইয়ের নাম দিয়ে সেটাকে যদি বৈধতা দেওয়া হয় কিংবা সরকার যদি তার প্রতি নমনীয় থাকে, তাহলে তো একটা ভয়ঙ্কর আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়। এবং এর মধ্যে থেকে তো কোনো ধরনের নতুন যে গণতান্ত্রিক রূপান্তরের কথা হয়েছিল, বৈষম্যহীন বাংলাদেশের কথা হয়েছিল, সেটা তো অনেক বড় ধরনের আক্রমণের মুখে পড়ে যায় এই সমস্ত ঘটনা ঘটলে। স্যার আপনি একটু আগেই বলছিলেন যে নারীর ভূমিকা অসহ্য লাগছে কারো কারো কাছে, তো
তো এই সমাজটা তো তাদেরই, যখন আমরা দেখেছি যে আপনি নিজেও স্যার দ্রোহের যাত্রা যেটা হয়েছিল 2 তারিখে আগস্টে, সেখানে আপনি সভাপতিত্ব করেছিলেন ওই অনুষ্ঠানের। সেই অনুষ্ঠান বলি কিংবা গোটা জুলাই জুড়ে যদি বলি, আমরা দেখেছি যে যেমন একেবারে ছোট পোশাক পরা, আবার বোরখা পরা নারী পুরুষ, দাড়িওয়ালা কিংবা অন্য ধর্মাবলম্বী বিভিন্ন সবাই সব ভুলে মিলেমিশে একাকার হয়ে একটা অভ্যুত্থান করলো। কি এমন হলো যে এখন কেউ কাউকে সহ্য করতে পারছে না? সব ধর্ম, সব জাতি, সব লিঙ্গ, সব শ্রেণী, জি, মানে এই যে 4টা ভাগ যদি করি আমরা, এই 4টা ভাগের সকল মানুষেরই অংশগ্রহণ ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়। কেন অংশগ্রহণ ছিল? অংশগ্রহণ ছিল কারণ এই 4 অংশের মানুষই নানানভাবে প্রতারিত বোধ করেছেন, বঞ্চিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কিংবা দেশের সামগ্রিক চিত্রে ক্ষুব্ধ হয়েছেন। সেই জন্য তারা নেমে এসছে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে। তারপরে যখন জুলাই গণ অভ্যুত্থানের পরে সরকার গঠিত হলো, সরকার গঠিত হলে তো আসলে জনগণের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকে সেই মুহূর্তে যখন জনগণ প্রতিরোধের মধ্যে থাকে। সেই সময় এমন মুহূর্ত তৈরি হয় যখন রাষ্ট্রের কোনো বল প্রয়োগকারী সংস্থা কাজ করতে পারে না, এবং ওই সময়টা হচ্ছে এমন একটা মুহূর্ত যখন জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা খুবই অসাধারণ কিংবা অলৌকিক একটা প্রকাশ ঘটে। তো ওই পর্বটা যখন শেষ হয়, যখন আবার পুরো জিনিসটাকে একটা স্থিতির মধ্যে আনা হয়, তখন আবার পুরনো প্রতিষ্ঠান, পুরনো ক্ষমতার সম্পর্কগুলো আবার সামনে আসে। এবং সেটা যখন সামনে আসে, আমাদের এখানে যে শক্তিগুলো সাম্প্রদায়িক বলি কিংবা ধর্মীয় ফ্যাসিবাদী বলি কিংবা জাতিগত বিদ্বেষী বলি কিংবা শ্রেণী নিপীড়ক বলি, লুটেরা বলি, এই গোষ্ঠীগুলো তো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আছে, সামাজিক সম্পর্কের মধ্যে আছে। এরা নিজেদেরকে ক্ষমতায়িত মনে করছে যে আমাদের হাতেই ক্ষমতা এখন, আমরা যা খুশি তাই করতে পারি। তো সুতরাং তাদের একটা বড় জায়গা হচ্ছে অন্য ধর্মাবলম্বী, অন্য জাতি এবং অন্য লিঙ্গ, এই 3-এর উপরে আক্রমণ তাদের। নারী বিশেষত আক্রান্ত হয় এই কারণে যে নারীর সক্রিয়তা তারা হুমকি মনে করে। নারী তাদের জন্য ভীতিকর, কারণ নারীর সক্রিয়তা মানেই হচ্ছে একটা সমাজে সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং একটা সৃজনশীলতা আসবে তার মধ্যে, এবং সকলের নিরাপত্তার যে জায়গাটা সেটা নারী নিরাপত্তা দিয়েই নিশ্চিত হবে। তো নারী যখন বলে যে আমি গান গাইতে চাই, সেটাও না। নারী যদি বলে আমি খেলতে চাই, সেটাও না। নারী যদি বলে যে আমি চলাফেরা করতে চাই, সেটাও না। আমি লেখাপড়া করতে চাই, সেটাও না। মানে এই যে না বলা গোষ্ঠীটা, এইটা তারা একটা রাজনৈতিক মতাদর্শিক চেহারা নিয়ে এখন একটা জোর খাটানোর চেষ্টা করছে বাংলাদেশে। আপনি বলেছিলেন যে একটা ফ্যাসিবাদকে সরিয়ে আরেকটা ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা প্রাণ দেয়নি। যেসব বৈষম্যের বিরুদ্ধে এবং যেসব অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছিল তা ক্রমেই দূরে সরে যাচ্ছে। এরপরে আপনি এর আগে অন্য একটা প্রোগ্রাম, ঠিক 1 মাস আগে, আপনি 1 মাস না 2 মাস আগে, এটি হচ্ছে 31শে মে, রাজু ভাস্কর্যের সামনে আরেকটি প্রোগ্রামে নাগরিক সংহতি সমাবেশে আপনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন। সেটি এরকম: বর্তমান পরিস্থিতিতে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, পুরো সমাজের মধ্যে আবার নতুন ফ্যাসিবাদী শক্তি নড়াচড়া দেখা যাচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলে আরেকটা ফ্যাসিবাদের দিকে যাচ্ছি? একটু ব্যাখ্যা করবেন। আসলে ফ্যাসিবাদ বলতে যা বোঝায় সেটার তো একটা বিস্তৃত অর্থ আছে। এখন আমরা ফ্যাসিবাদ বললে হিটলারের কথা মনে হয়, কিন্তু হিটলার ছাড়াও মানে ওইরকম একটা প্রবল, ভয়ঙ্কর, পুরো বিষয়টাকে হজম করে পুরো জায়গার উপরে একটা ভয়ঙ্কর রকম দাপট নিয়ে ফ্যাসিবাদ, সেটা সবসময় যা হয় তা না, কিন্তু তার ছোট ছোট উপাদান, বিভিন্ন উপাদানগুলো সমাজের মধ্যে থাকতে পারে। এবং সেই উপাদানের একটা উৎস হচ্ছে, একটা দেশে যদি বৈষম্য খুব প্রবল থাকে, সম্পদের কেন্দ্রীভবন খুব বড় আকারে হয়, সেখানে যদি সাম্রাজ্যবাদের একটা উপস্থিতি থাকে এবং সেখানে যদি কিছু শ্রেণী আধিপত্য খুব প্রবল থাকে, এগুলির মধ্যে দিয়ে এই আধিপত্যের জায়গাগুলো, তো ফ্যাসিবাদের মূল জিনিসটা হচ্ছে যে কণ্ঠ, কেউ আমি যেভাবে কথা বলি সেভাবে কথা বলতে হবে, আমি যাকে উন্নয়ন বলি সেটাকে উন্নয়ন বলতে হবে, আমি যে ইতিহাস বলবো সেই ইতিহাস বলতে হবে। এর বাইরে যারাই বলবে তারাই হচ্ছে শত্রু, এবং সেই শত্রুকে নানানভাবে আক্রমণ করা কিংবা নানানভাবে তাকে অপদস্থ করা কিংবা তাকে প্রান্তিক একটা অবস্থানে নিয়ে যাওয়া এবং তাকে চুপ করিয়ে দেওয়া, কণ্ঠরোধ করা। এবং কণ্ঠরোধ করার জন্য নানানভাবে, এখন আবার যে আগে যেটা ছিল সরাসরি শারীরিক আক্রমণ, এখন আবার তার সাথে যোগ হয়েছে এই ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর রকম আক্রমণ। আর তার সাথে সাথে এই যে ভয়ঙ্কর রকম
মামলা, একের পর এক মামলা এবং বিভিন্ন ধরনের হামলা, এই সমস্ত জিনিসগুলো, এগুলো যখন দেখা যায় যে সংগঠিত আকারে হচ্ছে, সেটি হচ্ছে ফ্যাসিবাদী কণ্ঠ, যদি সংগঠিত আকারে হয়। এবং সেইটাই আমি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল ইয়েটাই ছিল যে এই অবস্থা থেকে আমরা সরে আসব। যেমন আওয়ামী লীগের সময় আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগ সরকার বলছে জঙ্গিবাদ দমন করবে, কিন্তু জঙ্গিবাদের বৈশিষ্ট্যটা হচ্ছে যে জঙ্গিরা বলতে চায় যে আমি যেটা বলি সেটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই, আমি যেটা বলবো ইতিহাস সেটাই ইতিহাস বলতে হবে। এটা হচ্ছে জঙ্গিবাদের একটা মতাদর্শ এবং ফ্যাসিবাদী মতাদর্শ। আওয়ামী লীগকে আমি বলেছিলাম যে জঙ্গিবাদী মতাদর্শ দিয়ে তো আপনি জঙ্গিবাদ দমন করতে পারবেন না, আপনি তো নিজেই জঙ্গিবাদী মতাদর্শ ধারণ করছেন। তো সেইখান থেকে বেরোনোর জন্যই তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান তো যে তরুণরা জীবন দিল, শ্রমিক, শিক্ষার্থী, জনতা যে জীবন দিল, সেটার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাত্রা করবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের বৈষম্য, শ্রেণী বৈষম্য বেড়েছে, জাতিগত বৈষম্য, আধিপত্যের নানান ঘটনা ঘটছে, লিঙ্গীয় বৈষম্য আমরা দেখতে পাচ্ছি এবং নিপীড়নও দেখতে পাচ্ছি নানা রকম, এবং পাশাপাশি ধর্মীয় বৈষম্য, যেগুলো মানে অন্যান্য ধর্মাবলম্বী, মানে যেমন বাংলাদেশে যদি বাঙালিরা বলে যে অন্য জাতের মানুষ যারা, অন্য জাতির মানুষ যারা, তারা খুব ভালো আছে, বাঙালি বললে হবে না, ওই অন্য জাতির মানুষকে বলতে হবে যে তারা ভালো আছে কিনা, তখনই বোঝা যাবে। পুরুষ যদি বলে নারী ভালো আছে, বললে হবে না, নারী বলতে হবে যে সে ভালো আছে কিনা। যদি মুসলমানরা বলে যে হিন্দুরা ভালো আছে বাংলাদেশে, এটা মুসলমানরা বললে হবে না, হিন্দুদের বলতে হবে। প্রত্যেকটা নাগরিকের মধ্যে এই উপলব্ধিটা আসার পথে যাত্রাটা শুরু করাটাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটা প্রধান উদ্দেশ্য। সেইখান থেকে যদি এমন হয় যে না, এইটা সংখ্যাগরিষ্ঠ কিংবা আমরা যা বলবো সেটাই ঠিক, সংখ্যাগরিষ্ঠ আসলে না। যেমন মুসলমান, আমরা যদি বলি মুসলমানদের মধ্যেই একটা বড় অংশ নিপীড়িত এখন, বা তাদের প্রশ্ন কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদের আচার আচরণের মধ্যে বাধা দেওয়া হচ্ছে। মানে মুসলমানদের মধ্যে তো বিভিন্ন তরিকা আছে, ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন ধারা আছে। তো ধর্ম যখন একটা ফ্যাসিবাদের কি বলা যায় যে ফ্যাসিবাদের একটা হাতিয়ারে পরিণত হয়, তখন একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদের চিন্তাকে, তাদের তরিকাকে অন্যদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। সুতরাং তার কাছে মনে হতে পারে যে মাজার ঠিক না, তার কাছে মনে হতে পারে যে ওখানে যে গান গাওয়া হয় সেটা ঠিক না, কিন্তু যারা গান গাচ্ছে তারাও তো আল্লাহ রসুলের নাম করেই গান গাচ্ছে, যারা মাজার করছে তারাও আল্লাহ রসুল। তো ইসলাম ধর্মেরই বিভিন্ন তরিকা হইতে পারে। এই যে বহু বৈচিত্র্য, যেটা মানে আমার যুক্তিটা হচ্ছে যে একটা সমাজে যদি বৈচিত্র্য না থাকে, বৈচিত্র্যই হচ্ছে শক্তির জায়গা। কিন্তু বৈষম্য হচ্ছে, বৈচিত্র্য আর বৈষম্য যে এক না, এটা অনেকে অনেক সময় বুঝতে পারে না। বৈচিত্র্য আমাদের বাড়াতে হবে, বৈচিত্র্য ধারণ করতে হবে, বৈচিত্র্যকে সমৃদ্ধ করতে হবে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং সেটা তখনই সম্ভব যখন বৈচিত্র্যকে স্বীকার করা হবে যে বহু ধরনের মত থাকবে, বহু ধরনের পথ থাকবে, চিন্তা থাকবে, চিন্তার সাথে চিন্তার লড়াই হবে, কথার সাথে কথার লড়াই হবে, কিন্তু চিন্তার জন্য কারো উপরে আক্রমণ, যা তার পরিচয়ের কারণে, লিঙ্গীয় পরিচয়, ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়ের কারণে তার উপরে আক্রমণ হবে, তার পোশাকের কারণে তার উপরে আক্রমণ হবে, সেটা তো গ্রহণযোগ্য না। এবং সেটার মধ্যে এই ফ্যাসিবাদী উপাদানগুলো আছে। এবং সেটা যখন সংগঠিত আকারে আমরা দেখলাম যে এরকম তৎপরতা হচ্ছে, সেই কারণে আমি বলছি যে এটা আগমন ধ্বনি শোনা যাচ্ছে, কিংবা ফ্যাসিবাদের নতুন রকম ফ্যাসিবাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। একদম স্পষ্ট স্যার। আপনার কাছে আমরা একটু সমাজ থেকে একটু রাজনীতিতে যাই, আবার সমাজে ব্যাক। আচ্ছা আচ্ছা। সেটি হচ্ছে যে এর ফলে কি স্যার আপনার 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেখলে, আমি যদি রাজনীতির বিভিন্ন ডাইমেনশন থেকে দেখি, এক ধরনের প্যারাডাইম শিফট হয়েছে কিনা, দক্ষিণপন্থার এক ধরনের উত্থান হয়েছে কিনা, আমি আরও একটু ভেতরে যে যদি বলি, ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত যদি আমরা মানুষের মত পথগুলো দেখি, সেক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় যে একটা দক্ষিণপন্থার উত্থান হয়েছে, নাকি যেমন ছিলাম তেমনই আছে? না, সমাজের মধ্যে যে দক্ষিণপন্থার আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি, এটার তো একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে। কীরকম স্যার? এটা যেটা হয় যে একটা দেশে যদি খুব স্বৈরতান্ত্রিক শাসন অব্যাহত থাকে, স্বৈরতান্ত্রিক শাসন অব্যাহত থাকলে তখন ওই একদলীয় কিংবা স্বৈরতান্ত্রিক শাসনের যে জগদ্দল পাথর, ওই পাথরের নিচে অনেক আবর্জনা তৈরি হয়, অনেক বিষাক্ত জিনিস তৈরি হয়, যেগুলো থাকতে পারতো না যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতো। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, যেমন বাংলাদেশের কথা ধরেন, বাংলাদেশে যদি আপনি একটা নির্বাচন ধারাবাহিকভাবে চলতো,
মিডিয়ার যদি স্বাধীনতা থাকতো, বলার মতো কথা বলার মতো বিশ্ববিদ্যালয়গুলি যদি এরকম একটা অত্যাচারের জায়গায় পরিণত হয়ে, কিংবা একদিকে মেরুদণ্ডহীন শিক্ষক আরেকদিকে মাস্তান ছাত্র এইটা সমাবেশ না হইতো, তাহলে ধরেন এই যে চিন্তার যে প্রবাহ, প্রকাশ, মতের প্রকাশ, বিতর্ক, নির্বাচন, এইগুলির প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যদি চলে, তখন কিন্তু প্রতিক্রিয়াশীল কিংবা ধর্মান্ধ কিংবা ডানপন্থী কিংবা জাতিবিদ্বেষী যারা, তারা অস্তিত্ব থাকলেও তাদের বিকাশ হইতে পারে না। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকেও একটা বড় ধরনের পতন থেকে উদ্ধার করে। যে ধরেন ধর্মান্ধ কিংবা যে ধর্মীয় ফ্যাসিবাদী, যে মনে করে যে আরেকজন মানুষকে খুন করলেই তার জন্য পুণ্য হবে কিংবা তার এটাই কর্তব্য, এটা যে একজন চিন্তা করে, সে তো নিজেই বন্দী হয়ে আছে একটা। তার জন্য তো আমাদের করুণাও করতে হবে, কারণ তার ভেতরে হয়তো একটা সৃজনশীল ক্ষমতা ছিল, কিন্তু এমন ধরনের প্রশিক্ষণ কিংবা এমন ধরনের গুরু কিংবা এমন ধরনের উস্তাদের পাল্লায় পড়ল সে, যে তরুণ বয়স থেকেই সে বিদ্বেষ ভরা, বুকের ভিতরে নিজের ভিতরে বিদ্বেষ, শুধু অন্যের প্রতি বিদ্বেষ, অন্য ধর্মের, অন্য লিঙ্গের, অন্য জাতির মানুষের প্রতি বিদ্বেষ, এবং সবার উপরে একটা খবরদারি, দাপট, এরকম একটা ভাব নিয়ে আসছে সে। এই ধরনের প্রবণতাগুলো এই যে গত বহু বছর, শুধু 15 বছর না, তার আগের থেকেই অগণতান্ত্রিক স্বৈরতন্ত্রী শাসনের কারণে এই শক্তিগুলো আস্তে 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 তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত, ভোট ছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য এদেরকে পাল্লা পোষা হয়েছে, পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, এদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, এবং তার মধ্যে দিয়ে এদের যে শক্তির একটা বিস্তার ঘটেছে সমাজের মধ্যে, সেইটা একটা দানব আকারে উপস্থিত হচ্ছে, এখন একটা প্রকাশিত হচ্ছে। তো এর ফলে এর মধ্যে অনেক ধরনের কৌশলগত ব্যাপার আছে, অনেক ধরনের, মানে এগুলি ধরেন প্রত্যেকটা কেস ধরে হয়তো আমরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু সমাজের মধ্যে এটা হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বহু বছরের একটা ফলাফল। তা আমাদের জন্য আমরা তাহলে এখানে কি করব? আমাদের তাইলে আমাদের লড়াইটা, কিংবা বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই, কিংবা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে লড়াই, কিংবা একটা নতুন কি বলা যায় যে সামাজিক যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে নিয়ে ঐক্যবদ্ধ, বৈচিত্র্যের ঐক্যকে প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই লড়াইটা সামনে আমাদের আরও বেশ কিছুদিন, এটা একটা শক্তিশালী তাগিদ আছে এই লড়াইটার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক শক্তিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, এবং এটার একটা বৈশ্বিক মাত্রাও আছে। বৈশ্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণপন্থী বলি, বৈষম্যবাদী, আমি বৈষম্যবাদী শব্দটাই বেশি ব্যবহার করতে চাই। কট্টরপন্থী বলা যায় স্যার? কট্টরপন্থী বললেও বোঝায়, বৈষম্যবাদী বলতে চাই এই কারণে যে এদের চিন্তা, তারপরে তাদের যে তত্ত্ব কিংবা তাদের যে ব্যবহার, তাদের যে আচার আচরণ, তাদের ভেতরের যে বিদ্বেষ, সব কিছুর মধ্যে একটা বৈষম্যবাদী ব্যাপার আছে। তারা লিঙ্গীয় বৈষম্য উপরে দাঁড়ানো, তারা শ্রেণীগত বৈষম্যের উপর দাঁড়ানো, তারা জাতিগত বৈষম্যের, ধর্মীয় বৈষম্যের উপর দাঁড়ানো, এরা হচ্ছে বৈষম্যবাদী। এই বৈষম্যবাদী গোষ্ঠীগুলো যে ভিত্তির উপর দাঁড়ানো আছে, এই বৈষম্যবাদী গোষ্ঠীগুলোর যে বিস্তারটা ঘটেছে, এইটার বিরুদ্ধে তো আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে, এবং আমরা তাদের যে দাপটটা এখন দেখতে পাচ্ছি, এই দাপটটা এটা দেখাচ্ছে যে বাংলাদেশের মানুষকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং যথেষ্ট সতর্কভাবে লড়াই করতে হবে। স্যার, আপনার এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন জন্ম নিল, সেটি হচ্ছে যে স্যার, একদিকে যেমন এরকম দক্ষিণপন্থার যদি উত্থান আমি বলি, আরেকদিকে কি দেশে বাম রাজনীতির প্রয়োজনীয়তা কিংবা জনপ্রিয়তা কমছে কিনা স্যার? বাম রাজনীতির দুর্বলতা হচ্ছে এটার একটা অন্যতম কারণ। কারণ বাম রাজনীতি মানে কি? বাম রাজনীতি মানে, যেমন বাম রাজনীতির বিরুদ্ধে, বাম রাজনীতি তো খুব দুর্বল অবস্থা এখন, কিন্তু ধর্মীয় ফ্যাসিবাদী বলি কিংবা অধর্মীয় ফ্যাসিবাদী বলি, সেকুলার ফ্যাসিবাদী, ধর্মীয় ফ্যাসিবাদী, সব ফ্যাসিবাদীদেরই একটা প্রিয় আক্রমণের জায়গা হচ্ছে বামপন্থী। বাম এবং সেকুলার এই কনসেপ্টে হচ্ছে আক্রমণের জায়গা। সেকুলার বলে তো ব্যাপকভাবে আক্রমণ করা হয়, কিন্তু সেকুলার অর্থ কিন্তু এটা বারবার বলা উচিত যে সেকুলার মানে হচ্ছে যেখানে রাষ্ট্র কোনো মানুষের পরিচয় উপরে ভিত্তি করে সে নীতি নির্ধারণ করবে না। ধর্মের বিষয়ে, জাতিগত বিষয়ে, লিঙ্গীয় বিষয়ে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে, এটি হচ্ছে সেকুলারের মূল কথা। এবং বামপন্থী যে কথাটা আপনি বললেন, বামপন্থী, আপনি এই যে বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানটা, আপনি সমাজের মধ্যে আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক সাংগঠনিক শক্তি, দুইয়ের মধ্যে কিন্তু একটা
বলা যায় যে ঠিক সঙ্গতিপূর্ণ অবস্থা নাই। কারণ কি? কারণ সমাজের মধ্যে থেকে আকাঙ্ক্ষাটা তৈরি হলো। আকাঙ্ক্ষাটা তো আপনি কোথায় দেখলেন? দেয়ালের গ্রাফিতির মধ্যে দেখা যাচ্ছে আমাদের তরুণ কিশোরদের লেখালেখির মধ্যে, এবং সেখানে কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা সব প্রকাশিত হয়েছে। তারা ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে বলছে, জাতিগত, লিঙ্গীয় সব বৈষম্যের বিরুদ্ধে কিন্তু দেওয়ালে লেখা আছে। বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানটা কিংবা এই আকাঙ্ক্ষাটা, এটা তো বাম আকাঙ্ক্ষা। কারণ বাম আকাঙ্ক্ষা বা বাম রাজনীতির কেন্দ্রীয় বিষয় হচ্ছে বৈষম্য থাকবে না, যে মানুষের মধ্যেকার বৈষম্য, যত ধরনের বৈষম্য আছে সেগুলি থেকে মানুষকে মুক্ত করে সমাজে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করা এবং মানুষের বাসযোগ্য একটা জায়গায় যাওয়া, এটি হচ্ছে বাম রাজনীতির কেন্দ্রীয় কথা। এটা যারা সহ্য করতে পারে না তারাই কিন্তু কথায় কথায় বামের বিরুদ্ধে আক্রমণ করে। সেই রাজনীতিটা দুর্বল। কিন্তু আমি বলছি যে আকাঙ্ক্ষাটা কিন্তু বাম আকাঙ্ক্ষা সমাজে। যখন বৈষম্যহীন বাংলাদেশে আকাঙ্ক্ষা, সেটা তো বাম আকাঙ্ক্ষা, কিন্তু বাম রাজনীতি কিংবা সংগঠন এটাকে ধারণ করার মতো এরকম শক্তিশালী না। একদম ক্লিয়ার। কিন্তু আকাঙ্ক্ষাটা যদি সমাজের মধ্যে থাকে তার অর্থ হচ্ছে যে ভবিষ্যৎ তো এটাই তো ভবিষ্যৎ। তার মানে স্যার, মানে ওই আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটাকে আপনি যেটি বললেন ধারণ করার মতো নেতৃত্ব বা সাংগঠনিক অবস্থানটা নাই। মানুষের মধ্যেও ওই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে গেলে কোন কোন জায়গায় তার চিন্তাকে পরিষ্কার করতে হবে সেটা মানুষের মধ্যে এখনো পরিষ্কার হয় নাই। কিন্তু ওই জায়গাটা তো আছে মানুষের। জেনারেলি মানুষ কি চাইবে যে নারী পুরুষের বৈষম্য থাকুক কিংবা এখনের বাংলাদেশে চায় না বললেই ধর্মীয় বৈষম্য থাকুক? এটা সাধারণভাবে মানুষের মধ্যে তো নাই এগুলো না। কিন্তু ওই বৈষম্যবাদী রাজনীতি যারা, তারা অনেক সংগঠিত বিভিন্ন কারণে। তারা এমনভাবে জিনিসটা উপস্থিত করছে যে মানুষ বৈষম্যবাদী রাজনীতি চাচ্ছে। এবং আপনি জাকসু এই সমস্ত নির্বাচনের কথা বললেন, সেখানে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু বৈষম্যবাদী কথাবার্তা বলে নির্বাচিত হয়নি, বৈষম্য বিরোধী কথা বলেই কথাবার্তা বলেই নির্বাচিত হয়েছে। কিন্তু তারা যে রাজনীতিকে অনুসরণ করে, যে রাজনীতি তারা প্রতিনিধিত্ব করে, সেই রাজনীতি কিন্তু বৈষম্যবাদী রাজনীতি। মানে ৭১-এ গণহত্যা, মানে বাংলাদেশের মতো একটা দেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো একটা সামরিক বাহিনী নিজে, তখন তো পাকিস্তান, সে তার নিজের দেশের নাগরিকদের হত্যা করছে, নিরস্ত্র মানুষদের হত্যা করছে লক্ষ লক্ষ মানুষ, এবং লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করছে। যে সামরিক বাহিনী তাকে সহযোগিতা যারা করে, যে রাজনীতি তাকে সহযোগিতা করে, সেই রাজনীতির অনুসারীরা তো যদি বৈষম্যের বিরোধিতা করে, সেটা তো তার সম্পূর্ণভাবে বিপরীত চিত্র। তো বিপরীত কোনটা তার সত্য পরিচয়? তার মানে মানুষ যে ছাত্রীরা যে ভোট দিয়েছে, সে ভোট তো দিয়েছে তার রাজনীতিকে ভোট দেয়নি, ভোট দিয়েছে সে যেটা বলেছে সেটাকে বিশ্বাস করে। সেটা কতটা সত্য সেটা প্রমাণিত হবে তাদের সামনের কার্যক্রম দিয়ে। তারা কি তাদের মূল যে রাজনীতি সেটাকে অনুসরণ করবে, না তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে সেটা তারা অনুসরণ করবে? স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি কি মনে করেন যে কি কারণে এটা, বা এটার আসলে ফিউচার কি? সেটা হচ্ছে জুলাই সনদে আমরা দেখলাম যে সনদের আগে 30টার মতো রাজনৈতিক দল তারা পার্টিসিপেট করেছে এবং উইলিংলি খুবই স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত 5-6টা দল সেটা সাইন করেনি এবং পরদিন গণফোরাম সাইন করে। কিন্তু এখন পর্যন্ত এনসিপি ছাড়াও 4টা বাম রাজনৈতিক দল, সিপিবি সহ, তারা এখনো স্বাক্ষর করেনি। শেষ পর্যন্ত কি তারা স্বাক্ষর করবে না, নাকি স্বাক্ষর করার সম্ভাবনা এখনো আছে? এনসিপি যে কথাটা যুক্তিটা দিচ্ছে যে আইনগত বৈধতা ইত্যাদি, আইনি ভিত্তি প্রক্রিয়া বাস্তবায়ন, সেটা আমি ঠিক বুঝতে পারি না। কারণ যে রাজনৈতিক দলগুলো এখন আছে তারা সামনে নির্বাচনে তারাই ক্ষমতায় যাবে, তারা যদি একটা জায়গায় অঙ্গীকার করে সেটাই তো যথেষ্ট শক্তিশালী বিষয়। সবাই অঙ্গীকার করছে, ওটা বাস্তবায়ন করবে। এইটার প্রতি তাদের কেন আস্থা নাই এটা আমি জানি না। এখন এইটা এমন হতে পারে যে তাদের অন্য কোনো আরও বিষয় থাকতে পারে যেটার জন্য তারা এটা নিয়ে একটা দর কষাকষি করছে। আর অন্যান্য যারা জুলাই সনদের যে ব্যাপারটা, এতগুলো রাজনৈতিক দল বসে তারা সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষর করলো, কিন্তু এটা আমার জন্য আমি একটা বিস্মিত, কিংবা এটা আমি মোটেই একটা যেভাবে ইতিহাস বর্ণনা করা হয়েছে জুলাই সনদ, সেটা আমি গ্রহণযোগ্য মনে করি না। সেই ইতিহাসের মধ্যে একটা খণ্ডিত ইতিহাস, সেখানে যেমন কিছু 1-2টা আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু অনেক আন্দোলনের কথা বলা হয়। যেমন স্বাধীনতার পরে তো স্বৈরতন্ত্র বিরোধী অনেক আন্দোলন হয়েছে, সামরিক শাসন বিরোধী অনেক আন্দোলন হয়েছে, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে অনেকগুলো আন্দোলন হয়েছে। এবং এই সমস্ত বিষয়গুলো তো আনতে হবে। সুন্দরবন নিয়ে আন্দোলন হয়েছে, ফুলবাড়ি নিয়ে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থানই হয়েছে। তো ওই সমস্ত কিছু না বলে শুধুমাত্র
এখন যারা তাদের সুবিধা মতো কয়েকটা আন্দোলনের কথা বললে তো হবে না। দ্বিতীয়ত ইতিহাস তো মানে একটা স্বয়ংক্রিয়ভাবে ইতিহাস হয়ে যায়নি, সেখানে বিভিন্ন জনের ভূমিকা ছিল। এত লম্বা ইতিহাস, এত লম্বাভাবে সনদের মধ্যে ইতিহাসটা আনাটাই ঝুঁকিপূর্ণ, কারণ ওইটা হয় পূর্ণাঙ্গ ইতিহাস হতে হবে অথবা ওই ইতিহাসের পর্বটা তাদের বাদ দিতে হবে। তারা যেটা করেছে তাদের সুবিধা মতো একটা ইতিহাসের বয়ান তৈরি করতে চেষ্টা করেছে। আর কিছু কিছু জায়গায় জায়গা তো ভালো আছে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের গঠন, তারপরে বিচারপতি, তারপরে এই যে বিরোধী দলীয় যে যারা আছে তাদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, নির্বাচন কমিশন ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি খুব ভালো এবং এটা সামনের দিনের জন্য ভালো হবে। কিন্তু এই অসম্পূর্ণ ইতিহাসকে তারা যদি সংবিধানের অংশ করে সেটাকেই ইতিহাস, সেই ইতিহাসে আমাদের মানতে হবে, তাহলে এটা ঠিক আওয়ামী লীগের আরেকটা ভার্সন হইলো। কারণ আওয়ামী লীগ এটাই করেছিল যে তারা যেভাবে ইতিহাস বলবে সেটাই আমাদের ইতিহাস বলতে হবে। সংবিধানে যেভাবে বলা আছে তার বাইরে গেলে মৃত্যুদণ্ড, এটা তো শেখ হাসিনার সময় করা হয়েছিল। এখন যেটা করার চেষ্টা হচ্ছে যে সংবিধানের মধ্যে জুলাই সনদ নিতে হবে এবং এটা নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। এখন জুলাই সনদের মধ্যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিংবা যারা স্বাক্ষর করেনি তারা কেন আদালতে যেতে পারে? আদালতে যেতে হবে তাদের, এবং সেই অধিকারটা তো তার গণতান্ত্রিক অধিকার। সংবিধানের মধ্যে যা আছে সেটা নিয়েও আদালতে যাওয়া যাবে, আদালতে কেন যাওয়া যাবে না? এইরকমভাবে কণ্ঠরোধ করা, এটা তো লক্ষণ ভালো না স্যার। তার মানে জুলাই, আপনি যদি স্যার মানে একেবারে একটা বাক্যে বলেন যে জুলাই সনদের আপনি ভবিষ্যৎ কি দেখেন? জুলাই সনদ ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ এখন সামনে তো একটা নির্বাচন হবে। জুলাই সনদের আলাদা তাৎপর্য, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এটা তো সত্য, এবং সেই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে একটা পরিবর্তন হয়েছে, তো সেটাকে নিয়ে এত নিরাপত্তাহীনতায় কেন ভুগছে আমি জানি না। মানে আমি কোনো গোষ্ঠীকে দেখা যাচ্ছে তারা খুবই ইনসিকিউরিটি বোধ করছে। ইনসিকিউরিটি বোধ করা কিছু নাই, এবং সেটা সংবিধানে বা অধ্যাদেশ দিয়ে বা আইনি প্রক্রিয়ার মধ্যে আনলেই যে সিকিউরিটি হবে তা না। ওইটা হলে তো শেখ হাসিনার সিকিউরিটি থাকতো। শেখ হাসিনা তো সংবিধানের মধ্যে এমনভাবে করেছিলেন যে তার ক্ষমতার বাইরে কেউ যেতে পারবে না, কাজ হয় নাই। তো সংবিধান দেওয়া হয় না, জনগণের শক্তি দিয়ে, জনগণের উপরে ভরসা করে, জনগণের উপরে ভিত্তি করেই নিরাপত্তাটা ঠিকমতো হয়। এর বাইরে গেলে নিরাপত্তা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। স্যার, আপনি বিভিন্ন সময় শুধু বলেন তা না, আমরা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকে শুরু করে যে দীর্ঘ যে যৌন নিপীড়ন বিরোধী তার কার্যক্রম বলি এবং যে সোচ্চার ভূমিকা, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় ছিল, এবং সে 98 থেকে শুরু করে আপনি সেটি নেতৃত্বও দিয়েছেন। আমার প্রশ্নটার আগে আপনার একটা স্ট্যাটাস একটু আমি পড়ে শোনাই স্যার। সেটি হচ্ছে যে আপনি এরকম লিখেছেন যে স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যা নীরবে পার হয়ে যেতে পারে না। এর জন্য যারা দায়ী তাদের শনাক্ত করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। ঢাকা স্টিম প্রতিষ্ঠানে যৌন হয়রানির অভিযোগ অবশ্যই তদন্ত করে অপরাধীর যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। সেই সাথে সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাধ্যতামূলক করতে হবে, যাতে এ বিষয়ে অভিযোগ তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় শক্তিশালী ভিত্তি তৈরি হয়। স্যার, এটা নিয়ে একটু জানার ক্ষেত্রে আমার একটা প্রশ্নর সাথে একটা করি। স্যার, আপনার হয়তো মনে থাকবে আপনি এই নিপীড়ন বিরোধী নীতিমালা করার ক্ষেত্রে কিংবা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে যারা মানে তখনও আন্দোলন ছিল সেরকম মানুষ আজকে নিপীড়কের কাঠগড়ায়, এবং তার সেই নিপীড়নের বিভৎসতা যদি বলি, মানে মোলেস্ট বলি কিংবা একটা নারীকে হেনস্থা করা কিংবা অপমান করা, অপদস্থ করা, কর্মক্ষেত্রে কাজ না করতে দেওয়ার জন্য যা করার সব করছে, যে কারণে হয়তো স্বর্ণময়ীকে আমরা আর জীবিতই পেলাম না। এখন মরেই কি প্রমাণ করতে হয় যে সমাজকে পরিবর্তন করতে হবে? মানে আদালতে আইন থাকার পরেও এখনও প্রতিষ্ঠানগুলো কেন যৌন নিপীড়ন বিরোধী সেল করছে না, নীতিমালা করছে না? স্যার, আপনার কাছে একটু জানতে চাই। যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা তো একটা আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ বিরোধী যখন আন্দোলন হয়, সে আন্দোলনের পরেই আমরা উপলব্ধি করি যে এরকম একটা নীতিমালা দরকার। তখন আমি এবং আমার কয়েকজন সহকর্মী, রেহনুমা ছিলেন, নাসিম আক্তার হোসাইন সহ আমরা অনেকেই বিভিন্ন দেশের যে সমস্ত ডকুমেন্ট নীতিমালা, তখন তো বাংলাদেশে কোথাও এরকম ছিল না, সেগুলো কালেক্ট করে সেগুলি নিয়ে খসড়া করে আমরা প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জমা দিতাম এটা নীতিমালা হিসেবে গ্রহণ করার জন্য। সেই 2000 মানে 1999-2000 আমরা করেছি। তারপরে এটা করতে 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 2006-07 প্রতি বছর আমরা জমা দিতে দিতে 2007-এর দিকে আরও কয়েকটা আন্দোলন হলো,
তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা গ্রহণ করলো। তো একটা আলাদা কমিটি করলো, সেই কমিটিতে আমি ছিলাম। তখন ওই আমাদের ড্রাফটটাই নীতিমালা হিসেবে গৃহীত হলো। তারপরে সেটা আবার সেই ড্রাফটেরই একটা ভার্সন আমরা ওই যে হাইকোর্টের নীতিমালার মধ্যে পাই। তো হাইকোর্ট সেটা নির্দিষ্টভাবে বলেছে যে এই নীতিমালা সব জায়গায় করতে হবে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু কিছু বিশ্ববিদ্যালয় হয়েছে, সব জায়গায় হয় নাই। স্কুল কলেজ মাদ্রাসা সেগুলিতে হয় নাই, এগুলিতে হওয়া খুব দরকার। মাদ্রাসায় তো আমরা এক ধরনের যৌন নিপীড়নের কথা শুনি, সেইখানে অবশ্যই যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা হওয়া দরকার। সরকারি প্রতিষ্ঠানে অনেক হয় নাই, পুলিশ কিংবা আমলাতন্ত্র সেগুলোও ঠিকমতো হয় নাই। এবং মিডিয়াও বেশিরভাগ, আমার যতদূর ধারণা মিডিয়াতেও ঠিকমতো হয়নি, একটা দুইটা থাকতে পারে, বেশিরভাগই হয়নি। তো এইটা হওয়া খুব দরকার। এটা সরকারের মানে এই সরকার যে সমস্ত জায়গায় পরিবর্তনের সূচনা করতে পারতো সেই সমস্ত জায়গায় কিছুই কাজ করেনি, তার মধ্যে এটাও একটা। তো যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা সকল প্রতিষ্ঠানে থাকলে যেটা হয়, যদি সেল থাকে তাহলে কারো উপর যদি নিপীড়ন হয় বা কেউ যদি নিপীড়িত বোধ করে, কমপ্লেন করতে, সেটা কথার মাধ্যমে হয়, কাজের মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে, তাইলে সে একটা নিরাপদে সে অভিযোগ করতে পারে। এখন যেটা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে একজনের পক্ষে খুবই কঠিন, সে তার বস যদি তার নিপীড়ন করে কিভাবে করবে। তো আমি মনে করি যে এটা হওয়া উচিত, এবং এটা খুব আমার জন্য খুব, এটা আমি বলতে পারি যে এটা খুবই বড় আঘাত একটা, যে আমরা যদি দেখি যে যাদের উপর আমরা ভরসা করি, যাদের কাছ থেকে আরও সৃজনশীল কাজ আশা করি, দায়িত্বশীল কাজ আশা করি, তাদের মধ্যে থেকে যদি এরকম ব্যবহার দেখা যায়, সেটা খুবই আমাদের জন্য শকিং। তো এটা ব্যক্তির মধ্যেও কিছু কিছু তো অধপতন হতে পারে। প্রাতিষ্ঠানিকভাবে যদি নীতিমালা সহ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা যদি ঠিক থাকে, তাহলে ব্যক্তিকেও তার পতন থেকে রক্ষা করা যায়। স্যার, এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট প্রশ্ন করি স্যার, এটা আমার বোঝার ভুল বা দেখার ভুলও হতে পারে। আমরা দেখেছি যে যখন গণমাধ্যম কর্মী তো অনেক বড় ব্যাপার, সমাজের বিভিন্ন পর্যায় থেকে যখন এরকম নিপীড়নের শিকার হয় আর বিশেষ করে মারা যায়, সেগুলো খুবই সমাজে তোলপাড় সৃষ্টি করে, আলোড়ন সৃষ্টি করে। কিন্তু স্বর্ণভৈ মারা গেলেন, তার যার বিরুদ্ধে অভিযোগ আমরা শুনি, তিনিও রীতিমতো বাইরেই আছে, ভালোভাবেই আছে। কোনো খুব বেশি প্রতিবাদ মিছিল সমাবেশ কিংবা মানববন্ধন বা খুব বড় কিছুও দেখছি না। এটা কি আমাদের অবক্ষয়? না, অবক্ষয় না, এটা আসলে কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত মানুষের মাথায় প্রশ্ন আছে। প্রতিবাদ আমরা যদি সামাজিক গণমাধ্যমে দেখি, সেখানে যথেষ্ট প্রতিবাদ হচ্ছে, যথেষ্ট প্রতিবাদ বিবৃতি, একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদও হয়েছে এবং সামনে হয়তো আরও হবে। এখন আত্মহত্যার ঘটনাটা কি, এটা সরকারের একটা বড় দায়িত্ব, এগুলির সাথে সাথে পদক্ষেপ নেওয়া উচিত। যেমন আত্মহত্যার ঘটনাটা কেন হয়েছে, পেছনে আর কি কি কারণ আছে, এটা তো পরিষ্কারভাবে অনুসন্ধান করা উচিত। আর ঢাকা স্ট্রিমে বক্তব্যটাও পরিষ্কার করা উচিত যে তারা কি কি ভূমিকা নিয়েছে এবং অন্যরাও কি কি করেছে। আর আরেকটা ব্যাপার আবার আছে যে আমি সামাজিক গণমাধ্যমে দেখছি যে এই যৌন নিপীড়নের বিষয়টা হালকা করে, আড়াল করে দেখা যাচ্ছে যে যে অভিযুক্ত ব্যক্তি, তার স্ত্রী কিংবা তার শারীরিক গঠন, এগুলো খুবই মোটেই গ্রহণযোগ্য না। এইটা হলে যেটা হয় যে আসল অপরাধটা আড়াল হয়ে যায় এবং বিচার প্রক্রিয়াটাই বলা যায় যে ডিসক্রেডিটেড হয়। স্যার, অর্থনীতি নিয়ে আপনি একজন অর্থনীতিবিদ, একদম প্রশ্ন না করলে কেমন হয় স্যার? একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা চলতি বছরে যে জিডিপি প্রবৃদ্ধির হার, সেটি আমরা দেখলাম যে করোনা পরবর্তী সর্বনিম্নই বলা যায়, 3.69%। আমি এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকেও জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন বিশ্বব্যাংক বলতেছে এটা খুব দ্রুত খুব বাড়বে। স্যার, এটা কি আশঙ্কার কোনো কারণ আছে নাকি আসলেই বাড়বে? বিশ্বব্যাংক বলা না বলা এটা তো এটার উপরে তো নির্ভর করতে হবে না। আমার অর্থনীতি কি বলে, এটা আমাদের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা হয়েছে যে বিনিয়োগের কিছু ঘাটতি দেখা যাচ্ছে। ব্যাংকগুলো এবং সরকারের যে সমস্ত কর্মসূচি দেখা যাচ্ছে যে অনেক বেশি অপচয় হচ্ছে, কিন্তু প্রকৃত বিনিয়োগ যাতে বাড়ে সেটার জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো কম। উদ্যোগগুলো মানে সেখানে আস্থা তৈরি করা, তারপর এই যে বিদেশি বিনিয়োগ নিয়ে খুব বড় বড় আমরা বিজ্ঞাপনী প্রচার দেখছি, কিন্তু দেখা যাচ্ছে যে এমন সব বিদেশি বিনিয়োগের দিকে সরকার যাচ্ছে যেগুলিতে আগের সরকারের সময় আমরা দেখেছি বিশেষ মনোযোগ, যেগুলো দেশের জন্য কাজের না। মানে বিদেশি বিনিয়োগ বা বিনিয়োগ সেটা যাতে সেটা কতটা কাজে লাগবে নাকি খারাপ হবে সেটা নির্ভর করে কি শর্তে, কি বিষয়ে, কোন বিষয়ে বিনিয়োগটা হচ্ছে। আমাদের রেমিটেন্স এবং যেহেতু বড় বড় কোম্পানিগুলো বিদেশে সম্পদ পাচারটা আপাতত বন্ধ হয়েছে, সেই জন্য একটা স্বস্তিকর অবস্থা ছিল। সরকার সেটাকে কাজে লাগিয়ে যদি
অনাস্থার জায়গাগুলো দূর করতে পারত। এবং এই যে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ, অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ, পাটকল বন্ধ, চিনিকল বন্ধ, তারপরে লক্ষাধিক মানুষ বেকার, দারিদ্র্য বেড়েছে, এই সমস্ত জায়গাগুলো তো তার ফলে পুরো অর্থনীতির মধ্যে বলা যায় যে যেটাকে বলা একটা গতিশীলতা, যেটা সেই গতিশীলতা একটা আক্রান্ত হয়েছে। এগুলো সরকারের মনোযোগ নাই এবং সরকারের লোকজনদের কথাবার্তা শুনে মনে হয় যে আগের সরকারের মতোই আমরা খুব ভালো আছি, কোনো সমস্যা নাই। এই যে অস্বীকারের সংস্কৃতি, এটা মনে হয় তাদের ঘাড়েও খুব ভালো করে চেপে আছে, যেটার থেকে সরকারের বেরোনো উচিত। স্যার, শেষ প্রশ্ন, একেবারে ছোট্ট করে একটু জানতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এখন পর্যন্ত, আপনার নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা, নাকি সময় মতো নির্বাচন হবে? নির্বাচন না হওয়া, নির্বাচনের তো কোনো বিকল্প আমি দেখি না, কারণ এই সরকার যেভাবে চলছে এটা যদি আরও কন্টিনিউ করে তাহলে বাংলাদেশে মানে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হবে, মানে একটা নৈরাজ্যটা অনেক বেশি বাড়বে। সুতরাং নির্বাচন হওয়াই উচিত, হতেই হবে। এবং এই সরকারের কাছেও তো নির্বাচনের বিকল্প কিছু হতে পারে না। এই সরকার যদি মনে করে যে, মানে কিছু কিছু ঘটনা দেখে কারো কারো আশঙ্কা হচ্ছে যে আমলাদের হঠাৎ করে বেতন বাড়ানোর কি দরকার হইল সরকারের, কিংবা 30 বছরের জন্য একটা বিদেশি কোম্পানিকে কেন তার লিজ দিতে হবে, কিংবা ট্রাম্পকে খুশি করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে বিপদ করার দরকার কি? তাদের কি আরও ক্ষমতায় থাকার ইচ্ছা? সেই ইচ্ছা যদি কারো মধ্যে থেকেও থাকে, সেটা বাংলাদেশের জন্য খুব বড় বিপদের কারণ হবে। আমি মনে করি যে নির্বাচন তাড়াতাড়ি হওয়া উচিত, এবং নির্বাচন যাতে ঠিকমতো হয়, নির্বাচনে সরকারের যেন কোনো পক্ষপাত না থাকে, সরকার যেন একটা মেরুদণ্ড নিয়ে এবং যথাযথভাবে জনগণের স্বার্থ নিয়ে নির্বাচন করতে পারে, সেই চেষ্টাটাই করা উচিত। সরকার ওই যে কারো ধমকে কাবু হওয়া কিংবা কারো মবে কাবু হওয়া, সেই প্রবণতা থেকে যেন সরকার বেরিয়ে আসে। আমরাও সেই প্রত্যাশা করি যেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতন্ত্র টেকসই হয়। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে ব্যস্ত সময়ের ভিতর থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং দর্শক, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে রাত জেগে সময় নিয়ে অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।